বই বা শীট যেখানে হোক একটু হলেও তথ্য নিছেন বা পড়ছেন, পড়ার চেষ্টা করছেন। নন্দনতত্ত্ব সম্পর্কে আইডিয়া আছে আপনাদের? মানে এগুলো পড়ে নিলে কিন্তু একা একা পড়লে কিন্তু মানে যথেষ্ট, আর এবং লেখার মধ্যে এত সুন্দর গুছিয়ে পরিপাটি করা আছে, ওইখানে আসলে ক্লাস নেওয়ার প্রয়োজন হয় না। তারপরেও হচ্ছে অনেক সময় থাকে না, বয়স হয়ে গেলেও বড় হয়ে গেলেও অনেক সময় বুঝতে কষ্ট হয়, কারণ ধারণ করা যে ব্যাপারটা আমি পড়লাম আর এই যে মনে রাখা, এটা হচ্ছে আলোচনার মাধ্যমে যখন আমরা ডিসকাস করবো তখন মনে রাখার ব্যাপারটা আরো বেশি সুন্দর হয়। সেই জন্যই হচ্ছে থিওরিটা একটু হলে দরকার, বেশি না হলেও চলে, প্র্যাকটিক্যালটাই আমাদের বেশি গুরুত্বপূর্ণ। এবং কি আমাদের আর্ট কলেজে যখন আমরা পড়াশোনা করছি দেখা যাচ্ছে যে সারা বছর মিলে হয়তো একটা দুটা থিওরি ক্লাস হয়েছে আর পরীক্ষায় দিচ্ছি, আর প্র্যাকটিক্যালটা সবসময় চলছে আমাদের। এখানে হচ্ছে প্র্যাকটিক্যালটাকে হচ্ছে গুরুত্বটা বেশি দেওয়া হয় আর্টের দিক দিয়ে। তারপর দেখা যায় থিওরিতে বা এমসিকিউতে যারা পাস করতে প্র্যাকটিক্যাল ফেল করে তাদের ফেল দেওয়া হচ্ছে, তার মানে হচ্ছে এটা থেকে ওটাই বেশি গুরুত্ব। এটা তো চাইলে আপনি পরীক্ষার আগে রাতেও মানে ধুমচে মুখস্থ করে শেষ করে দিতে পারেন। তারপরেও হচ্ছে আমি হচ্ছে আপনাদের এই টপিক একটু হালকা করে কিছু বোঝাই নিয়েছি যাতে আমি আপনাদেরকে একটু বোঝাইতে পারি। নন্দনতত্ত্ব হচ্ছে এটা কোন সাবজেক্টের অন্তর্ভুক্ত? নন্দনতত্ত্ব হচ্ছে আপনার হচ্ছে বিশ্বশিল্পের ইতিহাসের মধ্যে। বই কয়টা আপনাদের? এই থিওরিতে 3টা আছে। এটা বিশ্বশিল্পের ইতিহাসের হচ্ছে 2 নম্বর বই থেকে আর কি এটা আসছে, বুঝছেন? এখন নন্দতত্ত্বের যে সংজ্ঞাটা আসছে সেটা হচ্ছে মূলত হচ্ছে নন্দতত্ত্ব দর্শনের এমন একটা শাখা যেখানে হচ্ছে সৌন্দর্য, মানে আমি একটা ছবি আঁকলাম ওটা কেমন ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, মানুষকে এটা কেমন টেস্ট দিচ্ছে না এটা মানুষের ভিতরে বিভেদ সৃষ্টি ঝগড়া সৃষ্টি করতেছে, এই নন্দতত্ত্ব হচ্ছে বিষয়টা পড়ে এরকম। আপনি একটা ছবি আঁকাবেন এটা মানুষটাকে কতটুকু আকর্ষণীয় করবে বা কতটুকু বিরক্ত প্রকাশ করবে, এই পড়েটা হচ্ছে নন্দতত্ত্বের উপর ডিপেন্ড করে। আর নন্দতত্ত্ব বলতে বুঝছে যেটাকে ভালো লাগার ব্যাপারটাকেই হচ্ছে বোঝাচ্ছে। নন্দনতত্ত্ব মূলত হচ্ছে খারাপ লাগাকে বোঝাচ্ছে। নন্দন মূলত হচ্ছে ভালো লাগে এবং পৃথিবীতে খুব সুন্দরভাবে কিন্তু ওখানে উল্লেখ করা আছে। এখন একজন একটা ছবি আঁকাইলো, আরেকজন হচ্ছে এমনি মানে প্রফেশনাল সে আঁকার, তার মধ্যে অবশ্যই পার্থক্য। দেখেন প্রফেশনাল যাদেরটা তাদের ছবিতে কিন্তু তাকায় থাকতে ইচ্ছা করে, দেখার প্রতি আরো আগ্রহ কাজ করে, যারা এই দিনগুলো বোঝে। তো যারা একদম নর্মাল তাদেরগুলো কিন্তু বোঝে না। এটা হচ্ছে আপনারা যখন প্র্যাকটিক্যালি ছবি আঁকবেন তখন কিন্তু ভালো হলেই দেখবেন যে আপনার নিজের ভিতরে একটা আত্মতৃপ্তি কাজ করতেছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন, তারপর হচ্ছে গোছানো পরিপাটি, এগুলো সবকিছু হচ্ছে নন্দতত্ত্বের মধ্যে পড়ে। শুধু নন্দতত্ত্বের চারুকলার বা ছবি আঁকার যে একটা অংশ বিষয় এরকম না, এটা কারুকার্যের মধ্যেও পড়ে। কারুকার্য বলতে হাতের কাজ, ক্রাফটের যে কাজগুলো আছে, তারপর হচ্ছে নাটক, অভিনয়, গান, এগুলোর মধ্যেও এগুলো পড়ে। আমরা তো বিভিন্ন জনের নাটক দেখি, এক একজনের নাটক এক একজনের চরিত্র এক এক রকম। তো ওইখানেও দেখা যায় যে কারো নাটক আমাদের অনেক বেশি মজা দিচ্ছে, কারো নাটক আমাদের শুধু বেদনায় বা কষ্ট দিচ্ছে। এইখানে নন্দতত্ত্ব বলতে যেটা আমাদের বিনোদন দেয় এবং কি বেশি আনন্দ দেয়, এটাকেই হচ্ছে বোঝানোর চেষ্টা করা হয়েছে। আচ্ছা, নন্দতত্ত্ব আমি খুব সহজে সংক্ষিপ্ত কিছু কথাবার্তা বলি, শেষ করে দেবো, বা এই টপিকগুলো থাকতে হবে, এগুলো নিয়ে আরো বিস্তারিত লিখবেন। এবং কি নন্দতত্ত্বের একটা ব্যাপার হচ্ছে ওইখানে কিন্তু বইয়ে আমি যতটুকু দেখছি বইয়ে অন্যভাবে লাগছে, আমি অত কিছু লিখিনি, কিন্তু পরীক্ষায় আপনার নাম্বার কত মার্কে তারপর ডিপেন্ড করে হচ্ছে আপনি লিখবেন। আপনারা যেহেতু সবাই পড়াশোনা করছেন আমরা বোঝেন যে একটা 10 মার্কের অ্যান্সার কতটুকু হয়, 5 মার্কের অ্যান্সার কতটুকু হয়। আমাদের চারুকলার ক্ষেত্রে আমি যেটা খেয়াল করছি যে আমার ক্ষেত্রে যেটা হয়েছে, প্রথম দিকে হচ্ছে প্রশ্নে যা চাইছে আমি যতটুকু মুখস্থ সব লিখতাম, লিখতে লিখতে লাস্টে দেখা যায় যে 2টা একটা প্রশ্ন আমি স্কিপ করে যেতাম। এই কারণে আমার নাম্বারের লাস্টে দেখা যায় প্রত্যেকটা ছাত্র নাম্বার কাটবেই, আমি যত ভালো লিখি না কেন স্যার নাম্বার কাটবেই। দেখা দিত ওইখানে 10-এর মধ্যে হয়তো আমাকে 8 দিচ্ছে প্রত্যেকটা সময়, ঠিক আছে। আমি হয়তো এখানে 5টা 40 হয়েছে, 8 5টা দিলে হচ্ছে কত 40 মার্ক। অথচ আমি যদি এইখানে আমি হচ্ছে এখানে ধরেন আমি যদি এখানে তো 8 করে ধরছি তাই না, কিন্তু এইখানে যদি আমি যদি এখানে 7টা লিখি, 8 করে না আমি 7 করে ধরি, 7 করে বলে আরো 1 করে কম পাইলাম, বাট 7 সাথে কত হয়ে যাচ্ছে 49 হয়ে যাচ্ছে। কিন্তু তার মানে আমরা এখানে 9 নাম্বারটা বৃদ্ধি পাচ্ছে। এখানে হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন কি করতে হবে, ধরতে হবে, অল্প হোক বেশি হোক, তখন আপনার নাম্বারটা অটোমেটিক্যালি বাড়বে। কিন্তু আর যদি এই কোশ্চেনটা এখানে না, এখানে আমি করব, তখন কিন্তু সমস্যা তৈরি হবে। এটা মাথায় রেখে হচ্ছে লেখা উচিত। আমি জাস্ট সংক্ষিপ্ত আকারে নিয়ে আসছি দর্শন নন্দতত্ত্বের কিছু গুরুত্বপূর্ণ যে শাখাগুলো আছে সেগুলো আমি জাস্ট খালি উল্লেখ করে দিচ্ছি আপনাদেরকে।
এইভাবে তো লেখা হয়নি, মার্কার লেখা এটা সব পার্থক্য আছে। মার্কারে দেবো। না এখন মার্কার আপনার যেমন প্রশ্ন এই টপিকগুলো ভাগ ভাগ করে নিয়ে প্রত্যেকটা টপিক দর্শনের কিছু অংশ রাখবেন, নন্দতনের কোনো প্রশ্নকে নন্দতন কাঠখড়িটাতে লিখবেন, সাথে হচ্ছে দর্শন থেকে সামান্য কিছু লিখবেন, সৌন্দর্য আর শিল্প নিয়ে আলোচনা করবেন। এই সৌন্দর্যটাই মূলত হচ্ছে নন্দতত্ত্বের মধ্যে গুরুত্বপূর্ণ। এই টপিকগুলো অবশ্যই প্রশ্নের মধ্যে রাখবেন এবং কি আপনারা আপনাদের টাইম অনুসারে কি করবেন, বড় করবেন ছোট করবেন, ওটা আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করতেছে। শিল্পের অনুভূতি শিল্পের অনুভূতি ও রুচি বিশ্লেষণ। আমি বললাম না, এক এক শিল্পী কিন্তু এক এক রকম ছবি আঁকে। আমরা কেউ আছে ন্যাচারাল দৃশ্য আঁকতে পছন্দ, কেউ মানুষের ফিগার আঁকতে পছন্দ করি, কেউ কর্মজীবী মানুষ আঁকতে পছন্দ করে, কেউ আছে হচ্ছে উল্টো পাল্টা ছবি আঁকতে পারে, কেউ আছে হচ্ছে শুধু মারামারি হানাহানি নিয়ে ব্যস্ত থাকে। এটার উপর এটা হচ্ছে শিল্পের রুচি, এগুলোর উপর ডিপেন্ড করে। অন্তত এটা একটা অংশ। শিল্পের মান শিল্পের মান ও গভীরতা বৃদ্ধি। গভীরতা বৃদ্ধি আর শিল্পের মান বলতে মানটা কতটুকু হবে। আমি প্রথমেই বলছিলাম যে শিল্পীটা আপনি একা একটা কম পরিশ্রম যারা তাদের আঁকার মতো কোনো বাচ্চা রাখলে পারতো। এখানে শিল্পের যে মানটা, ওই মানটা কোন লেভেলে এটা বোঝার সক্ষমতা অর্জন করতে হবে। যেরকম হচ্ছে লাস্ট যে হচ্ছে বাংলাদেশে যারা ফেমাস যে আর্টিস্টগুলো আছে, এখন যে জীবিত আছে দু একজন আছে, তাদের কিন্তু কয়েকজনের মান কিন্তু অনেক হাই লেভেলে। যেরকম ওই আমি নামটা এই মুহূর্তে ভুলে গেলাম, বাংলাদেশে আছে, উনি বাইরে বাংলাদেশে থাকেন, উনি বাইরে থাকে, বেঁচে আছে এখনো। উনি অধিকাংশ সময় ফিগার নিয়ে কাজ করে। উনি মুক্তিযুদ্ধ ছিল যতটুকু জানি, নামটা মনে করতেন শাহাবুদ্দিন, শিল্পী শাহাবুদ্দিন। তার আঁকা ছবি দেখছেন কিনা আমি জানি না, কিন্তু উনি অনেক ফেমাস এবং ওনার পেন্টিং এর ধরনগুলো অনেক হাই লেভেলের। তাই এখানে শিল্পের মান, ওনার মানের একরকম, আর যারা ধরেন চারুকলার কোনো এক শিক্ষক, তার শিল্প মানের মধ্যে কি থাকে অনেক পার্থক্য। শিল্প শাহাবুদ্দিন প্রত্যেকটা শিল্প আলাদা স্টাইল থেকে, শাহাবুদ্দিনের স্টাইলের মধ্যে হচ্ছে গতিটা নির্ভর করে। গতিটা নির্ভর করে আমি তার ছবি যেগুলো পর্যবেক্ষণ করে যেটুকু দেখি, গতি বলতে হচ্ছে এই মানুষের হয়তো মাসেলটা যদি থাকলেও, তারপর ফাইট করলে পরে হাত যেভাবে হয়তো দৌড়লে যে গতিগুলো থাকে না, তার ড্রয়িং এর মধ্যে ওইরকম থাকে। এইখানে তার শিল্পের মধ্যে হচ্ছে এই জিনিসগুলো প্রকাশ পায়। এবং কি গভীরতা মানে হচ্ছে সে কষ্ট পাচ্ছে অথবা দৌড়াচ্ছে অথবা এই জিনিসগুলো কিন্তু ওই ছবিগুলোতে ভালোভাবে প্রকাশ পায়। এক একজন এক এক রকম। আমি কিন্তু তার মতো ছবি কখনোই আঁকি, মানে সেই রকম মারামারি ফাইটিং। আমি শিল্পী শাহাবুদ্দিনের আঁকা ছবি যদি আমি আপনাদেরকে দেখাই, তাহলে দেখলে বুঝতে পারবেন। প্রথমে মোবাইলে থাকলে এগুলো নেট সার্চ করলেই পাই দেবেন। ওনার ছবি প্রদর্শনী হলে বাংলাদেশে, তখন হচ্ছে দেখা যাচ্ছে যে ওই সময় যে প্রধানমন্ত্রী থাকে তিনি নিজেই হচ্ছে ওই উদ্বোধন করেন। যতবার আগের যে প্রধানমন্ত্রী ছিল উনি যতবার ওনার প্রদর্শন করতে উনি নিয়ে আসতো, এমন মানে এত বড় মানুষ কি। বলেন ওনার আঁকা ছবির মধ্যে একটা অন্যরকমই আছে, গতি মারামারি এই জিনিসগুলো প্রকাশ পায়, বুঝতে পারছেন? এটা দৌড়াচ্ছে প্রত্যেকটা ছবি এরকম, মারামারি হুঙ্কার দেখছেন, প্রত্যেকটা মাসল ওনার আঁকার স্টাইল এরকম। যত ছবি আপনি দেখবেন সবগুলো ছবির ধরনটা কি এরকম। এবং কি উনি মুক্তিযুদ্ধ নিয়ে ওই সময় এই ধরনের ছবি টবি আঁকতেন। ওনার প্রত্যেকটা ছবি আঁকার স্টাইল হচ্ছে এইরকম, উনি এই ধরনের ছবি আঁকে। তাই এক একজনের আঁকার স্টাইল মান এক এক রকম, এবং ওনার কালার মিক্সিং এই স্টাইলগুলো অন্যরকম। এই যে আরও আছে দেখেন। তারপরে এটা মানে বিমুক্ত মানে বোঝা যাচ্ছে না, বাট তারপর আমি এটা তাকে দেখে চিন্তা করার চেষ্টা করি এখানে কি আছে। এই যে পায়ের আঙুলগুলো বোঝা যাচ্ছে, পায়ের মাসলগুলো বোঝা যাচ্ছে, দেখছেন? মানে একটা মানুষকে সেনাবারা করলে যেরকম লাগে এইরকম, বাট যে এটা দেখবে ওখানে অবশ্যই থমকে যাইতে কি হবে, বাধ্য হবে। নর্মালি
আপনি যত সুন্দর রিয়েলিস্টিক আঁকেন না কেন আপনার ছবিটা হয়তো মানুষ দাঁড়াচ্ছে না, কিন্তু একটা শিল্পী তখনই একটা ভালো জায়গায় পৌঁছায় যে আপনি তার ছবিটা দেখবেন, পর্যবেক্ষণ চিন্তা করবেন যে সে কি আঁকাচ্ছে, এই যে সময়টা দিচ্ছেন ওইটাই কিন্তু শিল্পীর সার্থকতা। যে আপনি এমন একটা ছবি আঁকাচ্ছেন যদি আপনার ছবিটা সে ভালো হয়েছে এই বলে চলে যাওয়া, আর এটা হচ্ছে আপনি উল্টো পাল্টা আঁকাইছেন, তারপর মানুষের ওইখানে কিছু সময়টা ওখানে অতিবাহিত করতেছে এবং কেউ গবেষণা করতেছে, এটি হচ্ছে একটা শিল্পীর হচ্ছে নান্দনিকতা ফুটে ওঠে যে আপনি তার সময়টা দিচ্ছেন, এত কষ্ট করার পরেও ওই সময়টা ওইখানে হচ্ছে বের হয়। তো এক এক শিল্পীর হচ্ছে এক এক রকম স্টাইল, শিল্পী শাহাবুদ্দিনের আঁকা ছবিগুলো ঠিক ওই রকম একটু অন্যরকম হয়ে থাকে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিল্পী ও দর্শকের মধ্যে যোগাযোগ সৃষ্টি করে, ঠিক আছে? এই যোগাযোগ বলতে বোঝাচ্ছে শিল্পী আর দর্শকদের মধ্যে কি হয়, যোগাযোগ সৃষ্টি করে। এখানে শিল্পী তো তার স্টাইলে আঁকাছে, তার মধ্যে যা খুশি তাই সে শিল্পী তার মনের মধ্যে যা চলে সেই জিনিসটাই ওই পেন্টিং বা ছবি আঁকার মাধ্যমে কি করতেছে, দর্শকদের বোঝানোর চেষ্টা করতেছে। এবং কি শিল্পীর যে মনোভাব এটা মোটামুটি পরবর্তী সময় কি দর্শকদের আকর্ষণ করে এবং কি দর্শকরা ওই জিনিসগুলো নিয়ে কি করে আকর্ষণ করে, চিন্তা ভাবনা শুরু করে এবং কি তাদের চিন্তা মিলে যায় এবং তার সাথে একটা সম্পর্ক, একটা যোগাযোগের মতো একটা অবস্থা বা পরিবেশ তৈরি হয়, এই জিনিসটাই বোঝাইছে। আর নন্দন কিন্তু অনেক বিরাট বা বিশাল অনেক কিছু নিয়ে আলোচনা করা হয়েছে, বাট আমি জাস্ট ছোট করে আলোচনা করছি। এই আপনাদের যে বইটা আছে আর কি, এই বই কিন্তু একদম আদম আলাইহিস সালামের জন্ম থেকে শুরু করে সবকিছুই আছে। মানুষের প্রথম যে ভাষাটা আর কি, একদম ছোট বাচ্চাদের ওদের কিন্তু ভাষাটা ছবি আঁকায়। দেখা যায় যে আমাদের ইসলাম ধর্মের মধ্যে প্রাণী ছবি আঁকা নিষেধ কিছু এরকম অনেক কিছু বলার পরেও দেখা যাচ্ছে কিন্তু বর্তমানে কিন্তু হুজুরেরা তেমন নিয়ে আলোচনা কম করে কয়েকটা কারণ। একটা হচ্ছে হ্যাঁ ছবি আঁকা নিষেধ এটা আছে, এই কারণে ছবি আঁকাটা অনেকে আঁকে না, কিন্তু এটা ইসলামে যেহেতু গ্রন্থ হচ্ছে আল কোরআন, কোরআনই এটা নিয়ে বিস্তারিত আলোচনা নেই, বাট হাদিসের যে একটা জায়গায় আছে তাও স্পষ্টভাবে বলা হয় না, ওইখানে জাস্ট এইভাবে বলা হয়েছে। দুই তিনটা একটা ঘটনা শুধু আপনাদের বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হচ্ছে একদিন বাসায় আসছেন, তখন তার ওয়াইফ হচ্ছে তার বালিশের কবরে, যতটুকু জানি বালিশের কবরে হচ্ছে একটা হরিণের ছবি আঁকাইছে, রাসূলের মধ্যে দেখে ছুঁড়ে ফেলাইছে আর তাকে নিষেধ করে দিয়েছে যেন এই কাজটা কখনো না করে। এরকম দু একটা ঘটনা আছে হাদিসে, তাছাড়া এরকম কোনো কিছু আর এরকম নাই, ডাইরেক্ট কোনো ওইভাবে নিষেধ করে নাই বা ওইরকম করে নিষেধ করার কোনো তথ্য বা ডকুমেন্ট নেই। বিভিন্ন হাদিস বিশ্লেষণ করলে দেখা যায় যে বিনা হিসেবে জাহান্নামে যাবে তাদের মধ্যে চিত্র অঙ্কনকারী এই জিনিসটা আছে, কিন্তু ওটা তো বললাম না ওইভাবে আসছে, কিন্তু ওই স্পষ্টভাবে করে কিছু এটা যারা হুজুরা ওলামা একরামরা বলে যে বিনা হিসেবে কিন্তু আরো অনেকেই যাবে, কিন্তু এটাকে গুরুত্ব দেয় অন্য কারণে। আর অনেকেই যাবে বলতে যে সুদ খাচ্ছে সেও যাচ্ছে, তারপরে যে জিনা করতেছে, এই দেখা যায় এই সব কিছু মিলে মানে আমি যে অতিরিক্ত যে কোনো কথা বলি, আমি আমার কথা যে কোনোভাবে ইসলামের ক্ষতি হয় আমিও কি করতে পারি, বিনা হিসেবে কি করতে পারি, জাহান্নামে চলে যেতে পারি। বিষয়গুলো হচ্ছে এইরকম। এখন ছবি আঁকার ক্ষেত্রে যেটা হয়েছে আমি যতটুকু বুঝতে পারি, ছবি আঁকাটা হচ্ছে একটা অহংকার লেভেলে পৌঁছায়। প্রথমত শিরক, যেটা হচ্ছে ইসলাম আল্লাহর সব থেকে কি আপনার নাম কি, আমরা হিন্দু। আপনি হিন্দু, তাই ইসলামে হচ্ছে শিরকটাকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়। ইসলামের শিক্ষাকে কেন গুরুত্ব দেওয়া হয়, কারণ হচ্ছে আমরা অন্য আল্লাহর সাথে আর কাউকে কি করতে পারি না, তুলনা করতে পারি না। তা যখন আমি অনেক হাই লেভেলে একজনের ছবি টবি আঁকবো তখন নিজেকে অনেক বড় মনে করি যে আমি অনেক শিল্পী হয়ে গেছি, অনেক বড় হয়ে গেছি। আমাদের সত্যি কথা বলতে এই জিনিসগুলো যদি আপনি ভালো ছবি আঁকতে পারেন, আপনি ভালো গান গাইতে পারেন, আপনি ভালো টাকা ইনকাম করতে পারেন, আপনার এই জিনিসটা আসবে, যেভাবে হোক আসবে। সত্যি আমার বয়স তো বেশি না, আমার বয়স তো আপনাদের মতোই, কিন্তু আমার ভিতরেও এই জিনিসগুলো কাজ করে। যখন আমার ভিতরে আমি বুঝতে পারি যে ফরিদপুরে আমি যে কোনো ছবি আঁকা এরকম হাতে কোনো দুই একজন আছে, এবং ফরিদপুরে এমপি আছে কয়টা বা সংসদ থাকে কয়টা, 4-5 জন, তাদের মানসিক একটা অন্যরকম বিষয় মানে কাজ করে। আমার বয়স কেবল অল্প, আমার বয়স কেবল চলে 30+ এর আশেপাশে ধরলাম না এটাই আর কি। তা দেখা যাচ্ছে আমার তো ওই জিনিসটা কাজ করে, আমার বয়স মাত্র 30-এর কাছাকাছি, কিন্তু আরেকজন হচ্ছে প্রায় 60-70, আমার ছবির লেভেলটা তার লেভেলে পৌঁছায় গেছে। আমার ভিতরে একটা আত্ম-অহংকার কাজ করে, এই অহংকারটাই হচ্ছে শিরকের কাছাকাছি। এই অহংকারটা অধিকার একমাত্র আমাদের ধর্মতে আল্লাহ তাআলাই। তা ছবি আঁকার ক্ষেত্রে এই জিনিসগুলো তৈরি হয়। আর একটা জিনিস হচ্ছে পূজার যে ব্যাপারটা বা হচ্ছে উপাসনার যে ব্যাপারটা থাকে, হাতের কাজ বা মূর্তি, এই জিনিসগুলোর প্রথম দিকে আসলে পরে দেখা যাচ্ছে ছবি আঁকা দিয়ে হচ্ছে তাদের কি হয়, যাত্রাটা শুরু হয়। এই জন্যই হচ্ছে ওই প্রথম দিকে হুজুরা এইগুলোকে একদম নিষেধ করে দেয়। আর একটা জিনিস হচ্ছে বাচ্চাদের দেখবেন যে নর্মালি লেখা বইগুলো যখন হাতে তুলে দিবেন ওরা কিন্তু পড়ার প্রতি আগ্রহী হবে না এবং খুব বিরক্ত হবে, ওরা পড়বে কেন, এখানে একটা বর্ণ, এই বর্ণ এই সিম্বলগুলো কিন্তু
বাচ্চাদের কখনোই আকৃষ্ট করে না। মেমোরাইজ করতে সুবিধা হয় যদি কোনো হ্যাঁ। প্রতীকী চিহ্ন দিয়ে করা হয় বা প্রতীকী চিহ্ন থেকে, এবং কি মানুষের প্রথম দিকে যে ভাষাগুলো ছিল, গুহার যে চিত্রগুলো ছিল, আমরা তো ওই আদির মানুষের ওই কথাবার্তাগুলো বুঝতে পারতাম না। তারা কিন্তু কিভাবে কথা বলতো, তাদের ভাষা কি ছিল আমরা তাও জানি না। তারা তাদের এই প্রত্যেকটা কথাবার্তা তারা প্রকাশ করতে হচ্ছে ছবি আঁকার মাধ্যমে, এবং কি এক একটা রেখা এভাবে রেখা টেনে তারা গণনা করতো। রেখা টেনে এইভাবে রেখা টেনে 1 2 2 3 এইভাবে তারা কি করতো, গণনা করতো। পরবর্তী সময় সেই লেখাগুলো আপডেট হইতে হইতে এক এক ভাষায় রূপান্তরিত কতগুলো ভাষা তৈরি হয়েছে বর্তমানে। সংখ্যা ইংরেজিতে, আরবি, ইংরেজিতে, আরবিতে, বাংলাতে, হিন্দিতে, প্রত্যেকটা সিম্বল কি আলাদা। শুরুটা ছিল হচ্ছে চিত্র অঙ্কন, শুরুটা কি ছিল চিত্র অঙ্কন। তার নন্দদত্ত শুরুটা কিন্তু একদম মানে মানুষ সৃষ্টির একদম প্রথম, তখন থেকে নন্দদত্ত, এবং তখন থেকে এই সৌন্দর্যের ব্যাপারটা কিন্তু তখন থেকে কাজ করছে। আপনারা ওই পাহাড়ের ছবিগুলো কখনো মোবাইলে বা কোথাও কি দেখছেন, পাহাড়ে আঁকা ছবিগুলো? পায়ে আঁকা পাহাড়ের মধ্যে যখন গুহার মধ্যে আঁকা ছবিগুলো, এর আগে স্যার বলছিল যে এক স্যার ছিল পাহাড়ের মধ্যে আঁকা যে ছবিগুলো, তারা কিন্তু ওই আজ থেকে প্রায় হাজার হাজার বছর আগে আঁকাইছে, কিন্তু তাদের রংগুলো কিন্তু এখনো নষ্ট হয় নাই। নষ্ট না হওয়ার পেছনে একটা কারণ ছিল হচ্ছে ধরেন এমনি নর্মালি আমরা দেয়ালে যে পুস্টার প্যান্টেনা টানাই, সেগুলো কিন্তু রোদ পেলে কিন্তু যে কোনো কালার টানাই, রোদ পেলে কিন্তু সেই কালারগুলো চেঞ্জ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। কিন্তু পাহাড়ে ওটা গুহার মধ্যে থাকার কারণে রংটা নষ্ট হয় না। আর তারা ওই সময় কতটা আধুনিক ছিল ওই ছবিগুলো দেখুন, এখনো ওই ছবিগুলোর মধ্যে বিভিন্ন কালার দেখা যায়। পিরামিডের ওইখানে কিছু কালার দেখা, লাল নীল বিভিন্ন কালার। অথচ আমরা বর্তমানে এত হাই লেভেলের কালার অ্যাপ্লাই করার পর কালারগুলো কি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যায়। অথচ ওই সময় তারা কিন্তু ন্যাচারাল জিনিসগুলো ইউজ করতো, তারা কিন্তু কেমিক্যাল ওই পদার্থগুলো কোনো ধারণা ছিল না। আর এই ধরনের বইয়ের লেখাগুলো কিন্তু বাচ্চাদের আকৃষ্ট করে না, বাচ্চাদের কিন্তু ছবি সিম্বলগুলো আকৃষ্ট করে। শুধু তাই না, বিভিন্ন সময় নামাজ শিক্ষা বইগুলোতেও দেখা যাচ্ছিল যে মানুষের নামাজ পড়তেছে, সেই জায়গায় রুকু যাচ্ছে, এই জিনিসগুলো কিন্তু ওই ছবি একেবারে ছোট ছোট বাচ্চাদের কিন্তু বোঝানো হয়েছে এরকম। আর আরেকটা জিনিস হচ্ছে, জীবনে যখন প্রসঙ্গ আসে তখনই হচ্ছে ইসলাম এটিকে নিষেধ করে, তাছাড়া নর্মালি কিন্তু ইসলাম ওইভাবে নিষেধ করে না। আর বর্তমানে অনেক ইসলামের বিভিন্ন ধাপ আছে, তার মধ্যে কোরআন এটা 1 নম্বরে রাখা হয়। কোরআনের একটা কিছু আমরা কি করতে পারি না, অমান্য করতে পারি না। এটা করলেই হচ্ছে সে আমরা ধরে নিই মানে আল্লাহ তাআলা বলেছে সে কি জাহান্নামে যাবে। কোরআনের পরে যদি আমরা কোরআনে কোনো সমাধান না পাই, তখন আমরা আসি যে হাদিসে। হাদিস বলতে হচ্ছে কোরআনের পরে হচ্ছে যে যার উপর কোরআন নাযিল হয়েছে, মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেগুলো বলছে সেটাকে আমরা হাদিস বলি। হাদিসের পরে হচ্ছে ইজমা। ইজমাটা কেমন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে যাওয়ার পর তাদের সঙ্গীরা যারা ছিল, তাদের সাহাবীরা যারা ছিল তাদের কথা। তারপরে কিয়াস, কিয়াসটা কোনটা, বর্তমানে যে উলামা ইকরামগুলো আছে তার উত্তরসূরি হিসেবে যারা আছে তারা যে মতটা দেবে সেটা। তাই যেহেতু কোরআনে প্রথমে তো কোরআনে এটা নিয়ে তেমন একদম উল্লেখ করা কিছু নাই, এই কোরআনে কিছু নাই, আমি জাস্ট এটা একটু ভাগ করে দিই। ইসলাম এটাকে কতটুকু গ্রহণ করতেছে বর্তমানে, ঠিক আছে, সেটা বোঝার জন্য। কারণ আপনারা হিন্দু হইতে পারেন, বাট আপনাদের তো স্টুডেন্টরা, মুসলমান স্টুডেন্টরা জিজ্ঞেস করতে পারে বা বলতেই পারে যে স্যার আমাদের ধর্মে তো ছবি আঁকাটা নিষেধ, এটা তো ডাইরেক্ট বলতেই পারে। তখন তো আপনাদের সেই উত্তর দেওয়ার সক্ষমতা একটু হলেও থাকতে হবে, বা এটা কতটুকু গুরুত্বপূর্ণ। আচ্ছা, কোরআনে এটা ধরে নেন আমি হচ্ছে 100% আমাদের জন্য, মানে একদম ফরজ, মানে এটাকে আমরা কিছু বাদ দিতে পারবো না, ঠিক আছে। তারপর হচ্ছে হাদিস, ইজমা, তাই এটা ধরেন 100%। আমরা যদি এটাতে কোনো সমাধান খুঁজে না পাই বা এটা বিশ্লেষণ করে হচ্ছে এটা দিয়ে, বুঝতে পারছেন? তাই এটাতে হচ্ছে কিছু ঘটনা আছে, আর এটারও কিছু ব্যাপার আছে। এটা এত পাওয়ারও যে এটাকে কি করছে, রোহিত করে ফেলছে, এটাকেও কি করে স্টপ করে ফেলছে। এটারও কিছু পাওয়ার আছে, এটারও কিছু আয়াত আছে যার মাধ্যমে কোরআনের আয়াতকে কি করা হয়েছে, দাবায় রাখা হয়েছে। এরকম কিছু ব্যাপার আছে, মানে হাদিসটাকে এত গুরুত্ব হয়। কিন্তু হাদিসের কিছু ইতিহাস আছে। ইতিহাস হচ্ছে কোরআন নাযিল বা রাসূল মরে যাওয়ার প্রায় 200 বছর পরে এটা সংগ্রহ করা শুরু হয়েছে। মানে যার উপরে কোরআনটা নাযিল হয়েছে, যে মানুষটার উপরে, সেই মানুষ মরে যাওয়ার প্রায় 200 বছর পর হচ্ছে এই হাদিসটা কি করা হয়েছে, সংগ্রহ করে লিপিবদ্ধ করা হয়েছে। তার আগে কিন্তু হয়নি। প্রায় 200 বছর কি ছিল, গ্যাপ ছিল, শুধু মানুষের মুখে মুখে কি ছিল, প্রচারণা ছিল। তাই এটা উনি তো 570 খ্রিস্টাব্দে, এটা 570 খ্রিস্টাব্দে এটা আসছে, তার প্রায় 200 বছর এটা আসছে। যদি 200 বছর আমরা এটা ধরি তাহলে কত হয়ে যায়, 5 6 7 770 বছর পর এটা লেখা হয়েছে। প্রায় আমি কাছাকাছি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 570 খ্রিস্টাব্দে জন্ম। তার মানে ওনার জন্মের 40 বছর পর কোরআন শুরু হয়েছে। 40 বছর হইলে এটা 610 এর দিকে হচ্ছে ওনার উপরে নাযিল হওয়া শুরু করতে, ওই হিসেবে তার 200 বছর। তার মানে এখানে আসে অটোমেটিকলি 810, তারপরে 810 আজ থেকে 810 সালে। তারপরে হাদিস কবে থেকে সংগ্রহ করা হয়েছে বলেন তো, 810 সালে। তারপরে হাদিসের মধ্যে কি আছে,
একটু সমস্যা। এই সালগুলো কি বর্তমান যে ক্রমিক সাল আছে এই সালে মানে খ্রিস্টপূর্বে, হ্যাঁ যিশু খ্রিস্টের যে জন্ম ওই সালে হিসেবে না, 2000 সালে হিসেবে, মানে ওনার জন্য বেশি আগেও না। আর একটা হিসাব আছে না হিজরি হিসাবে, হিজরি হিসেবে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হিজরত করে, উনি মৃত্যুর আগে কোনো হজ পালন করে, ওই তখন থেকে হিজরি সালটা গণনা হয়। তখন ছিল এটা 1 বছর, আরবিতে ওটা তখন ছিল 1 বছর ছিল সেই মুহূর্তে শুরু হয়েছিল, তখন শুরু হয়েছে। ওটা যিশু খ্রিস্টের শুরু হয়েছে যিশু খ্রিস্টের জন্মের সময় থেকে, আর এটা শুরু হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরি মানে হজের ওই সময়। এখন আমরা যেটা আর যেটা বলি এটা তো খ্রিস্টান যিশু খ্রিস্টের যিশু খ্রিস্ট হিসেবে, যেটা আমরা 2016 সাল বা 25 সাল বলতেছি, 26 সাল, সেটা যিশু খ্রিস্ট। আর আরবি যেটা সেটা হচ্ছে হিজরি নববর্ষ বলে যেটা, হ্যাঁ হিজরি নববর্ষ। তাহলে এটা নিয়ে একটু সমস্যা কি আছে, সমস্যা অনেকে অনুভব করে, এবং কি আমাদের দলের মধ্যে যে ইসলামী দলগুলোর মধ্যে যে মারামারি হানাহানি হয় পুরোটা এটার উপর ডিপেন্ড করে হয়। কারণ এখানে কিছু আছে নিজেদের মধ্যে কি করে ঝগড়া বিবাদ করে, কিন্তু সবাই কিন্তু এই জায়গাটা কিন্তু একদম 100% ওইখানের বিশ্লেষণ তো সব একই মনে হয় না। এখানে সব যা আছে সব স্পষ্ট, বাট এই জায়গাটা কি করছে সমস্যা তৈরি করছে। সে যার যার মতো করে না যে যার মতো বলতে কিছু আছে তো সমস্যা তৈরি করে। কারণ এইখানে এমন কিছু আছে যা দ্বারা বোঝাচ্ছে কি জানেন, মানে আমি যেরকম দেখি যে আমাদের অন্য ধর্মের প্রতি এমন ব্যবহার করতে হবে তারা আমার ধর্মে আমাদের চরিত্র থেকে আমাদের আকৃষ্ট হবে। আবার এইখানে এমন কিছু হাদিস আছে যার মাধ্যমে বলা হচ্ছে অন্য ধর্মের লোকদের তোমরা রাস্তায় যখন হাঁটবা তখন তোমরা এমনভাবে চলবা যে তোমরা তাদের থেকে উপরে, তাদেরকে অ্যাভয়েড করবা, তাদের এরকম কিছু ঘটনাও আছে। কিন্তু ওই ঘটনাগুলো যদি আমি গ্রহণ করি তাহলে আপনাদের সাথে আমাদের কি হবে, মারামারি লেগে থাকবে। কিন্তু প্রথমটা যদি আমি গ্রহণ করি তাহলে কি হয়ে যাবে, আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে, আমার আচরণ আমার চরিত্র দেখে আপনারা কি করতে পারেন, আমাদেরকে আকৃষ্ট হতে পারেন। তাই এখানে ব্যাপারটা আমরা এটা কোনটাকে গ্রহণ করবো কোনটাকে গ্রহণ করবো এটা পরে মানুষের বিবেক দিয়ে নির্বাচন করতে হবে, এবং কি যেটা যুগের সাথে যায় বা সুন্দরভাবে যেটা এটার সাথে আমার সাংঘর্ষিক যাতে না হয়, বুঝতে পারছেন। তারপরে ইজমার ব্যাপারটা আসছে যখন এইগুলো আমরা পারতেছি না তখন এটা নিয়ে আমরা আলোচনা করতেছি, এটা হওয়ার পর এটা এবং কি আছে এসে লাস্টে মানে সবগুলো একমত হয়ে গেছে যে এইখানে ছবি আঁকার যে ব্যাপারগুলো আছে ওখানে যেহেতু ওই সম্পর্কে নাই, আর এটা নিয়েও কিন্তু স্পষ্ট না, এটা নিয়েও স্পষ্ট না। তখন যে এই কি আছে সেগুলো আমি একটা বলতে বাচ্চাদের পড়াশোনা করার ক্ষেত্রে আগ্রহ করার জন্য, মানে ছোট ছোট বাচ্চারা তাদের পড়াশোনা আগ্রহ করার জন্য আমরা এটাকে কি করতে পারি, অতটুকু সমর্থন করতে পারি। সেই জন্য কিন্তু নামাজ শেখা বই, বিভিন্ন পশু পাখি দিয়ে আমার বাচ্চাদের এরকম বই দেখে কিন্তু বলে যে এটা ঘোড়া, এটা হাতে বলতে পারে, বাট ওকে যে আমি লেখা দেখবো এখানে ঘোড়া লেখা আছে ও কিন্তু কখনোই এটা আগ্রহ হবে না। এবং কি আমি চাইলে ওকে চিড়িয়াখানা নিয়ে যেতে পারতেছি না, আমি রাস্তায় দেখাইতে পারতেছি না ঘোড়া কোথায় গরু কোথায়, সেই জায়গা থেকে যদি চিন্তা করি আমাকে অবশ্যই কি করতে হচ্ছে, এই ছবিগুলো প্রয়োজন হচ্ছে। এটা গেল। তারপরে কি আছে আরো কিছু ব্যাপার আছে, এরকম ছবি তোলাও একটা সময় ছিল না, কি ছিল না যাই ছিল, আপনারা হয়তো অনেকে শুনতেন ছবি তোলাও বলা হয়তো হারাম, তার টেলিভিশনকে বলা হয়তো শয়তানের বাক্স, এবং কি টেলিভিশনকে শয়তানের বাক্স বলা হয়তো। আর একটা জিনিস আছে টেলিভিশন দিয়ে যে ইসলাম প্রচার করা বা ধর্মের যে উপকার হয় এটা পরে বলছে, যেরকম একটা ছুরি চাকু সব কাজে এই চাকু দিয়ে মানুষকে খুনও করা যাচ্ছে, ফলও কাটা যাচ্ছে, বিষয়টা হচ্ছে এরকম। তাই এটাও হুজুরদের মানে বুঝতে অনেক সময় লেগে গেছে, যেরকম হচ্ছে টেলিভিশনের মাধ্যমেও ধর্মের লাভ হয়, তারপরে ধর্মের প্রচার হয়, এবং কি টেলিভিশনের মাধ্যমেও ইসলামী কালচারগুলো প্রচারণা করা যায়, এটা হুজুরদের বুঝতে প্রায় 50-60 বছর লেগে গেছে এটা। কিন্তু এটা কিন্তু যারা আধুনিক তারা কিন্তু অনেক সহজে জিনিসটা বুঝতে পারছে। তাই এই জিনিসগুলো কিছু আছে খুব, এবং শুধু তাই না, আজ থেকে মানে এটা ইতিহাসের মধ্যে ওইখানে ভেবে নাই, বাট আমি আমার জায়গা থেকে বলতেছি যেহেতু আপনারা এই প্রশ্নের সম্মুখীন হবেন এই জন্য বলতেছি। যেরকম আজ থেকে 60-70 বছর আগেও টেলিভিশন দেখাটা কি, 10-15 বছর আগেও আমার সত্যি কথা বলতে আমার বাবা তো মাদ্রাসার শিক্ষক মুফতি ইমাম ছিলেন। এইখানে যে সমস্যাটা হয়েছে, আমার বাবা যখন টেলিভিশন কিনে এলাকার পোলাপান আমার বাসায় ইট মারতো, হুজুরের বাসায় টেলিভিশন খেলো, অথচ আমরা এই টেলিভিশন দেখার জন্য এতটাই মরিয়া ছিলাম যে রাস্তায় টেলিভিশন চলতো, দোকানে চায়ের দোকানে ইসের দোকানে আমরা হা করে দাঁড়াই থাকতাম। এতে আব্বার আরো আলোচনা সমালোচনা, কিন্তু আব্বা কি করছে ঘরে রেখে দিচ্ছে যাতে আমরা বাইরে যাই ওই দুষ্টু পোলা মানুষ যে গাঁজা খায় না খায় সিগারেট না খায় আমরা ঘরের মধ্যে থাকি এবং ভালো থাকি। এই জন্য কিন্তু আমার আব্বা কিন্তু লাস্টে বাধ্য হয়ে আমাদের এই কাজটা করছে, আমাদের ভালোর জন্য করছে। আব্বা বিষয়টা একটু হলেও বুঝতে পারছে। তাই এটা অনেক তবে, এবং কি আজ থেকে 100 বছর আগে কিন্তু দেখবেন যে ইংরেজরা কিন্তু শেখানোর চেষ্টা করতে তাদের ভাষা আমাদের দেশে, কিন্তু আমাদের দেশে অনেক ওলামা ইকরামরা ওই সব দিয়েছে ইংরেজি পড়া হারাম, এই হয়েছে সেই সেরকম বলছে না। কিন্তু আমরা এখন বুঝি যে আমি যদি ইংরেজিতে কথা বলতে পারবো না, আমি ইংরেজিতে ভালো স্কিল থাকে, আমি কিন্তু আমার ধর্ম প্রচারটা ওই ইংরেজদের কাছে ভালোভাবে প্রচার করতে পারবো। তাদের কি ঠেকা পড়ছে যে সে আমার ভাষা শিখবে এবং কি আমি তাদেরকে আমার ধর্মটা শেখাবো, অবশ্যই আমাকে কি শিখতে হবে, ইংরেজি শেখাইতে হবে। আর এই জায়গাটা কিন্তু সমস্যা তৈরি হয়েছিল যে ইংরেজি শেখাটা কি হারাম, অথচ ইংরেজিতে হারাম এটা কিন্তু এখানে কোথাও নাই। আপনি বুঝতে পারছেন বিষয়টা? তাই এই কিছু ব্যাপার আছে তারা নিজেদের মন মতো সাজাই নিয়েছিল, নিজের মন মতো
এখন কি আছে সে কিন্তু যারা আধুনিক ওলামা একরাম তারা কিন্তু বলতেছে ছবি যতটুকু না আঁকলেই না এটা আঁকা যায় সমস্যা নেই। এবং কি হজ করতে গেলেও কিন্তু এখন ফটোগ্রাফির প্রয়োজন হয়, পাসপোর্ট আর্ট হয়ে গেলো। তাছাড়া অপরাধের যে ব্যাপারটা যদি চিন্তা করেন সেই জায়গাগুলো চিন্তা করলে দেখা যাচ্ছে যে আসলে ফটোগ্রাফি লাগে। যদি উল্টো পাল্টা দেয় কি বলে উল্টো পাল্টা ছবি বলতে হচ্ছে নুট ছবি নাকি ধরনের ছবি আছে যেটা যদি যাচ্ছে মানুষের ফিগার কাপড় ছাড়া যেগুলো আছে আপনি এগুলোকে স্কিপ করেন। এমন ছবি যে ছবি আমি আমার বাবা মার সামনে দেখতে পাবো না, আমার দরকার নাই তো এটা, আমাদের ধর্ম তো এটাই, তাই না? ওটা স্কিপ আমার বাকি সপ্তাহে আমি করতেই পারতেছি, সমস্যা তো আর হচ্ছে না, এটাই আর কি। এইখানে হচ্ছে এখন ছবি আঁকাটাকে এতটুকু ভাবে এইভাবে গ্রহণ করছে। এবং কি এটা কোন কোন ক্ষেত্রে কাজে লাগে, ছবি আঁকাটা কোন কোন ক্ষেত্রে কাজে লাগে এটা তো উত্তরটা দিতে হবে। একটা হচ্ছে মেডিকেলে পড়ার সময় ক্ষেত্রে লাগে, যেরকম মানুষের ফিগার টিকার এগুলো আঁকার ক্ষেত্রে লাগে। এবং কি আপনারা জানেন কি জানি না, বাট মেডিকেলে যে প্রথম যারা চিকিৎসক ইবনে সিনাই কিন্তু সর্বপ্রথম মানে মেডিকেলের এই ব্যাপারটা মানে সে মুসলিম ধর্মের ছিল এবং তার নামে কিন্তু হসপিটালও আছে বিভিন্ন জায়গায়। ইবনে সিনাই কিন্তু সর্বপ্রথম মেডিকেলের মানে চিকিৎসা বিজ্ঞানের জনক নাকি? হ্যাঁ, ওষুধের জন্য না, ওই চিকিৎসা বিজ্ঞানের জনক হিসেবে ইবনে সিনাকে ধরা হয়। এবং কি পরবর্তী সময়ে ইরাকে যুদ্ধ করে ইরাক বাগদাদে ভাঙচুর করে এগুলো সবকিছু নিয়ে যাওয়া হয় ইউরোপ কান্ট্রিতে এবং পরবর্তী সময় ওইখান থেকে পরে বিস্তার লাভ হয়। কিন্তু বাগদাদে সবকিছু আগে একটা কেন্দ্র ছিল, এটা তাও ছিল মানে 1100 সালের আশেপাশের দিকে ছিল। তাই এই হচ্ছে ওই জায়গার ঘটনাগুলো। তা ওই ইবনে সিনারও ওই ছবিগুলো হয়তো সে আঁকে না, কিন্তু সে মরা মানুষ নিয়ে মানে মানুষের এইগুলোকে ভিতরে গবেষণা করে সে নেই চিকিৎসা বিজ্ঞানকে এতটা আধুনিক। অথচ ওই মরা মানুষদেরকে এটা বিশ্লেষণ করার ব্যাপারটা এটা কিন্তু এগুলো কিন্তু সমর্থন করবে না, এটাই স্বাভাবিক, তাই না? কিন্তু তারপরেও সে কিন্তু এটাকে স্কিল ডেভেলপ করছে। এবং কি আমাদের দেখা যাচ্ছে যে ধরনের চিন্তা করি, যদি ইসরায়েল ফিলিস্তিন চিন্তা করি, দেখা যাচ্ছে যে ইসরায়েল এত আধুনিক হয়েছে কি জন্য, তারা বিজ্ঞানকে গুরুত্ব দিচ্ছে। আমাদের বাংলাদেশের কিন্তু শিক্ষাতে এমন কিছু জায়গা আছে যেরকম হচ্ছে মাদ্রাসা 2-3 ক্যাটাগরি আছে। একটা মাদ্রাসা যেখানে শুধু কোরআন হাদিসের বাইরে কৃষি বিজ্ঞান সায়েন্স এগুলো শেখানোই হয় না, আপনারা হয়তো জানেন কি জানেন না, শুধু কোরআন। এখন যে কোরআন শুধু কোরআন আর হাদিসের মধ্যে ওটা আপনাদের একটা বদ্ধ ঘরের মতো আটকে রাখার মতো সিস্টেম, এর বাইরে কিছু জানতে পারবে না, তাহলে ওইটা তো যে জ্ঞানের এখন পরিধি। এইখানে যেটা হয়েছে সেটা হচ্ছে ওই লোকটা যদি ভবিষ্যতে জীবনে কৃষি কাজও করে সে কতটুকু সার দিতে হয় কতটুকু কি করতে হয় এই দিনগুলো দেশে কি হচ্ছে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। শুধু না ব্যবসা বাণিজ্য এগুলোর ক্ষেত্রে কিভাবে তার স্কিল ডেভেলপ করে, মানে আমরা মুসলমান পিছনে থাকার পিছনে হুজুররা নিজেরাও কি দায়ী আছে। অথচ এইগুলো ব্যাপারটা কিন্তু আমাদের আবার হাদিসে কিন্তু স্পষ্ট আছে যে আমাদের যদি জ্ঞান অনুসরণ করার জন্য ওই সময় বলা হয়েছে জ্ঞান অনুসরণ করতে চীনে যাওয়ার প্রয়োজন হয় তাও চীনে যাও, ওই সময় কিন্তু এই সম্পর্কে কিন্তু হাদিসের উল্লেখ আছে। তার মানে কি আমাদের জ্ঞানটা শুধু যে ওই সৌদি আরবের পরে বিষয়টা এরকম না, আমার পারিপার্শ্বিক আশেপাশে যা আছে সবকিছু কি করতে হবে আমাদের গ্রহণ করতে হবে, কিন্তু তারা শুধু ওইখানে আর কিছু গ্রহণ করতেছে না। তারপরে আমাদের হচ্ছে এখানে বিজ্ঞান কৃষি তারপরে হচ্ছে ছবি আঁকার ব্যাপারে এই সবগুলো কি করতে হবে গুরুত্ব দিতে হবে। কিন্তু আমি আমার জায়গা থেকে শুধু সাধারণ একটা ধারণা যে কৃষক আর হচ্ছে চিকিৎসা এই সব আগে প্রাধান্য দিতে হবে, কারণ এই ছবি আঁকার যে ব্যাপারটা এটা তো আর ভাত আসবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাক বাট খাবারটা আমাদের লাগবে, তারপরে কৃষি ছাড়া কিছু নেই। আর হচ্ছে অসুস্থ হয়ে গেলে চিকিৎসাটা লাগবে, এটা হচ্ছে সব থেকে আগে, তারপর বাকি যেগুলো আছে সব, কারণ বেঁচে যদি না থাকি তাহলে আমাদের এগুলো কোনো কিছুর কি নাই, কোনো মূল্য নাই। নতুন তত্ত্বের প্রথম দিকে আদম আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা আছে, সেই টপিকের সাথে সম্পর্কযুক্ত দেখে আমি আস্তে টানতে দিকে চলে আসছি, বুঝছেন? তা আমি হালকা করে ধারণা দিলাম। প্রথম দিকে হচ্ছে এই লিওনার্দো দা ভিঞ্চি তার আঁকা যে ছবিগুলো আছে সেগুলোতে কিন্তু যীশু খ্রিস্টের আঁকা অনেক ছবি আছে, আপনারা দেখছেন বোধ হয়। এবং কি আপনাদের পরীক্ষা কিন্তু এই ধরনের কিছু প্রশ্ন থাকবে, এখানে দেখুন টপিক কিন্তু আছে, এখানে টপিক আছে লিওনার্দো দা ভিঞ্চি এর শিল্পের পরিচয় ও শিল্পকর্ম। সে তার লাইফে কয়টা ছবি আঁকাইছে জানেন? হ্যাঁ, কিন্তু কয়টা আঁকাইছে তার লাইফে ছবি? সর্বোচ্চ মনে হয় 10টার মতো ছবি আঁকাইছে। সেই 10টা ছবি আঁকাই সে পুরো অলরেডি ফেমাস। আপনি আসলে হাত নিয়ে আমি হাজার ছবি আঁকাইও এই লেভেলে পৌঁছাচ্ছি না। আমি তো মনে হচ্ছে ছবিতে আমার এটা ছিল বই কত কাসিক একরকম দেয় দুই একরকম দেয়। সে তার লাইফে মাত্র 10টা ছবি, এবং তার ছবি আঁকার সম্পর্কে তোই থাকবে, বর্ণনা উল্লেখ করতে হবে তার ছবিতে কি আছে না আছে, এই ধরনের একটা প্রশ্ন থাকে, চারুকলায় থাকে এই ধরনের প্রশ্ন। সাপোজ হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চির লাস্ট একটা ছবি পাওয়া গেছে খুঁজে, সেটা হচ্ছে যীশু খ্রিস্ট এক হাতে হচ্ছে পৃথিবী ধরে আছে এইভাবে, ওই ছবিটা নিয়ে বর্ণনা করতে হবে, এই ধরনের কিছু প্রশ্ন থাকবে আপনাদের। এই সাবজেক্টটার ফার্স্ট পার্ট ছিল আমাদের প্রথম সেমিস্টার, এটা আবার দ্বিতীয় পার্ট করছে। হ্যাঁ, তার নন্তত্ব গেল, নন্তত্বের পরে আমাদের আসতে হচ্ছে
বাস্তুধর্মী শিল্প ও বিমুক্ত শিল্পকর্ম। এখানে যে টপিকগুলো আলোচনা করছি নন্দনতত্ত্বের মধ্যে বেশিরভাগই হচ্ছে বাস্তবধর্মী চিত্র আসে। বাস্তবধর্মী বলতে হচ্ছে নন্দনতত্ত্ব বলতে সৌন্দর্যকেই বোঝানো হয়েছে, তাই এখানে তো বাস্তবধর্মী ছবিটাকেই মূলত হচ্ছে সুন্দর এভাবে ধরা হলো। আর বিমূর্ত চিত্র আর বাস্তবধর্মী চিত্র কি আপনারা কেউ বলতে পারবেন যে বিমূর্ত চিত্র কি আর বাস্তবধর্মী চিত্র কি কোন আইডিয়া আছে? নাম শুনলে তো একটু বোঝা যাবে। বাস্তবধর্মী চিত্র বলে যে বর্তমান সময়ের কোনো কাজ করার যে সব চিত্র এরকম মনে হচ্ছে। আর বিমুক্ত বস্তুবাস্তব করে দিয়েছি। এখানে যে বাস্তবধর্মী বলতে যেটা বাস্তবে আছে একদম রিয়েলিস্টিক যেটাকে বলতে পারছি যে একদম সবকিছু স্পষ্ট। আমি একটা হাতা গেলাম, হাতের আঙুলটা সব কিছু বলতে। আর বিমুক্ত বলতে আমি রং টাং দিয়ে 5টা টান দিলাম, 5টা আঙুল বুঝিয়ে দিলাম, ওইখানে স্পষ্ট না অস্পষ্ট, এটা বিমুক্ত চিত্র। তা বাস্তবধর্মী শিল্প আর বিমুক্ত শিল্পের বৈশিষ্ট্য ও নান্দনিক ব্যাখ্যা, মানে দুটো সৌন্দর্য দুটো কি এই সম্পর্কে আপনাদের বইগুলোতেও আছে। আমি আবার একটু বলে দিচ্ছি বাস্তবধর্মী শিল্পের কিছু পার্থক্যগুলো বলে দিই। বাস্তবধর্মী শিল্পের মধ্যে যে বাস্তব জগৎ অনুকরণ করে, মানে বাস্তবে যা কিছু আছে তার সবকিছু কি অনুকরণ করে। তারপর হচ্ছে স্বাভাবিক রং ও গঠন। স্বাভাবিক রং গঠন বলতে সাপোজ হচ্ছে এই পেপারটা সাদা, আমি সাদা রং ইউজ করতেছি। তারপর হচ্ছে এর গঠনটা যে শেপ আছে সেই শেপটা সেম দিচ্ছি, কিন্তু অবাস্তবে কি করবো না, এই জিনিসগুলো কি থাকবে না, ঠিক থাকবে না, ইচ্ছা মতো উল্টাপাল্টা যা মনে চায় তাই করবো। তারপর হচ্ছে আলো ছায়ার বাস্তব ব্যবহার। আলো ছায়া বলতে এই সাইডে লাইট আছে, আমার মুখের পর লাইট পড়ছে, এই সাইডে কি পড়ছে, শ্যাডো পড়ছে, এটা যে বাস্তব ব্যবহার, এটা বাস্তবধর্মী ছবির মধ্যে থাকে। কিন্তু অবাস্তবের মধ্যে লাইট এই দিক থেকে আসছে, আমি এই দিক থেকে লাইট দিচ্ছি, এই দিক থেকে লাইট দিতে পারি, শ্যাডোটা এখানে না পড়ে এখানেও পড়তেছে একটু, এখানে এরকম উল্টাপাল্টা হতে পারে, এটা অবাস্তবের মধ্যে পড়তেছে। কিন্তু অনেক কিন্তু অবাস্তব ছবি আঁকায় অনেক ফেমাস আছে। সহজ বোধ ও পরিচিতি রূপ, মানে হচ্ছে বাস্তবধর্মী ছবিগুলো কিন্তু খুব সহজেই বোঝা যায়, কারণ যেহেতু এটা রিয়েলিস্টিক আর বাস্তবের মতোই লাগতেছে, এই জন্য বাস্তবে বোঝা যায়। কিন্তু যে বিমুক্ত চিত্র সেটা কিন্তু প্রতীক ধর্ম ও কল্পনা প্রবণ, মানে হচ্ছে এটা পুরোটাই আমার কল্পনার মধ্যে, যেমন স্বপ্নগুলো ঘুমানোর পর স্বপ্নগুলো এরকম কেমন এলোমেলো লাগে, অবসা লাগে, অপরিপাটি লাগে, একবার নানা বাড়ি একবার দাদা বাড়ি চলে গেছে, হঠাৎ করে দেখছি আমি বিছনায় পড়ে আছি, আবার বিছনাতে নিচে পড়ে গেছি, এই স্বপ্নের মধ্যে এরকম হয় না, পাহাড়তে পড়ে যাচ্ছি, এই পড়েটা হচ্ছে অনেকটা ওই রকম কল্পনার মতো। তা বাস্তবতা আমি আপনাদের বলছি, আপনাদের কিন্তু একটু মনে রাখতে সুবিধা হবে, কিন্তু আমি এই কথাগুলো যদি না বলতাম আপনাদের মনে রাখতে একটু টাফ বা একটু কষ্ট হইতো মনে হয়। তা বাস্তবতা নান্দনিক প্রকাশ, এই যে বাস্তবে যা করতে যায় নান্দনিকভাবে সুন্দরভাবে প্রকাশ করে। আর অবাস্তবের মধ্যে কি হচ্ছে, দর্শকের ব্যক্তিগত ব্যাখ্যার সুযোগ, মানে দর্শকদের ব্যক্তিগত ব্যাখ্যার সুযোগ। তার মানে আমি হচ্ছে যে অবাস্তব ছবিগুলো আমি জাস্ট এটা অবাস্তব ছবির মতো আঁকায় দেখাইলাম। বাস্তব ছবিতে প্রত্যেকটা কিছু বোঝা যায়, বাট আপনাদের এক একজনের মাথায় কিন্তু আমি এখানে যা কাছে এক এক রকম খেলতেছে। কেউ হয়তো ভাবতেছে এটা একটা মাথার মতো হয়েছে, আবার পা এমন কেন এরকম লাগতেছে, আবার কার কাছে মধ্যে এটা তো পিঁপড়া লাগে, আবার বলতে না এটা তো কার্টুন লাগে। সবার কাছে কিন্তু একরকম না। এখন অবাস্তব ছবিগুলো দর্শক ব্যক্তিগত ব্যাখ্যার সুযোগ আছে, তার মানে এই অবাস্তব ছবিগুলো আপনি আপনার মতো ব্যাখ্যা দিতে পারেন, আপনি আপনার মতো যে যার মতো করে কি করতে পারে ব্যাখ্যা দিতে পারে। আপনাদের একটা টপিক ছিল কি বাস্তবধর্মী শিল্প ও বিমূর্ত শিল্পের বৈশিষ্ট্য নান্দনিক ব্যাখ্যা। আমি জাস্ট ধারণা দিয়ে দিলাম যে বাস্তবধর্মী চিত্রগুলো কেমন হয়ে থাকে, আর হচ্ছে বিমূর্ত শিল্পগুলো এইরকম উল্টাপাল্টা থাকলো সবার মতো, মানে আপনাদের লিখতে এখন সুবিধা হবে। আপনি বাসায় একটু প্র্যাকটিস করে লেখাগুলো কিভাবে গোছায় পরিপাটি করবেন আর বই দেখে আশা করি যে আরো ভালোভাবে পারবেন। আমি জাস্ট একটু বুঝাই দিলাম। এখন বলেন আমি যেটুকু বুঝেছি এটা কাজে দিতে বললাম, কারণ প্রথমে আপনি বলছিলেন যে আমাদের প্র্যাকটিক্যালটা বিষয়, আমি যেটুকু বলছি, আমি কিন্তু আপনার থেকে বয়স হয়তো সিনেমা সেম বয়সী বা কাছাকাছি লেভেলের হবো, সেই জায়গা থেকে কি মনে হয় কিছু হয়েছে বা কিছু বুঝতে পারছেন নতুন কিছু? ভালো হয়েছে, থিওরিগুলো তো সাধারণত পরীক্ষার আগে স্যার পড়া হয় না, এই জন্য জানা থাকলে ওই সময় পড়তে থাকলে একটু সুবিধা হবে এই বিষয়টা। এই যে এখানে যে বিষয়গুলো আছে না, এটা যখন আপনি এইভাবে মিলাই করবেন তখন মনে রাখতে সুবিধা হবে। আমাদের চারুকলা অনেকে আছে দেখা যায় প্র্যাকটিক্যালে মানে ভালো নাম্বার পাইলো, ওই লিখিততে নাম্বার কম পাচ্ছে, কারণ এই যে আমি যেভাবে আপনাকে কল্পনা করে বুঝাইলাম, আমরা এইভাবে রাখি তাই কিন্তু মনে থাকে। কিন্তু আমরা যদি এইভাবে টেনে ডাইরেক্ট ঠাটা মুখস্থ কি আছে এগুলো পরে দেখবো, নদন্ত মানে এটা এইভাবে পরে একটা জিনিস, আর নন্তর্ত মানে যে সৌন্দর্য, এইভাবে যে বোঝার ব্যাপার দুটার মধ্যে অনেক পার্থক্য থাকে।
যেরকম হচ্ছে এর আগে কিছু ফানি একটা ভিডিও দেখছিলাম, এরকম বলতেছিল যে গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা দেখছেন বোধহয় মুখস্থ, তো এটা মুখস্থ করার কি আছে? তাই হচ্ছে যখন আপনি এটাকে বাস্তবের সাথে মিল রেখে একবার রিডিং করবেন আপনার জন্য যথেষ্ট, আর যখন এইভাবে ভেঙে ফেলবেন তখন কিন্তু কষ্ট হতে দেবে। কয় মিনিট আছে? আচ্ছা, এরপরটা আমরা হচ্ছে স্টিল লাইফ নিয়ে ক্লাস নেব, বুঝছেন? এই টপিকগুলো একটু বলে দিই। তাহলে আমরা হচ্ছে বাস্তুধর্মী শিল্প ও বিমূর্ত শিল্পের মধ্যে মোটামুটি একটা আলোচনা সমাপ্তি করে দিলাম। এখন আরেকটা টপিক হলো শিল্প বিচার ও শিল্প সমালোচনা জ্ঞান। ঠিক আছে, এখানে শিল্প বিচার ও শিল্প সমালোচনা জ্ঞানের মধ্যেও ছোট্ট করে একটু বলে দিই, 2 মিনিটের মতো সময়তে বলে দিই। শিল্প বিচার, শিল্পকর্মকে নান্দনিক মূল্য নির্ধারণ, মানে এই শিল্পটার দাম কতটুকু হবে, নান্দনিকতা কতটুকু এই জিনিসটা বোঝাচ্ছে। শিল্পের বিচার শিল্পের সৌন্দর্য, গুণগত মান, খারাপ না ভালো পচা নাই, ওই নান্দনিকতার সাথে সম্পর্কযুক্ত, এই জন্য পুরোপুরি অটোমেটিকলি চলে আসছে। তো রূপ ভাব কৌশল, মানে এক একজনের আঁকার স্টাইল এক এক রকম, এক এক কৌশলে আঁকে, সেই ব্যাপারগুলো থাকে। যেমন কিছু আগে শাহাবুদ্দিনের আঁকা ছবিগুলো আমি আপনাদের দেখাচ্ছি। শাহাবুদ্দিন কোন ছবি আঁকায়? এস এম সুলতানের ছবিটা ওইরকম। এস এম সুলতানের এগুলো কিন্তু সব মাসুল, মানে প্রত্যেকটা আঙ্গুল পর্যন্ত মাসুল আছে, সব জায়গায় কি আছে? মাসুল। এস এম সুলতানের আঁকা ছবি দেখছেন কি জানি না, ছবিগুলো দেখলে আপনাদের ওই ভাই বাতে ধরলে একটু বুঝতে শুরু এস এম সুলতান এগুলো অনেক জনপ্রিয়। হ্যাঁ, নড়াইলের বাড়ি, আপনাদের প্রতিবেশী, আপনাদের বাড়ি ফরিদপুর, ধরতেই পারে। আমাদের পরীক্ষায় ছিল না বিষয়ে কতটা এস এম সুলতানের আমরা ছবি সম্পর্কে। তারপর শিল্প বিচারতে বস্তু নিষ্ঠ আর হচ্ছে যুক্তি নির্ভর, মানে শিল্প বিচারের করার ক্ষেত্রে যুক্তি দিয়ে কি করতে হবে? বিশ্লেষণ করতে হবে, সেই ব্যাপারটা থাকতেছে শিল্প বিচারের মধ্যে। দেখুন হচ্ছে এখানে যেটা গেছে এটা আপনার যুক্তিতে বোঝাইতে হবে। আমি শিওর এটা মানুষ, কারণ কোনো প্রাণীর মুখটা এমন হয় না, এই যে ব্যাপারগুলো থাকে না, এইগুলো শিল্প বিচারের মধ্যে এইভাবে বিচার বিশ্লেষণ করার যে সম্পর্ক, ওইটাকেই বোঝা যায়। শিল্পের সমালোচনা জ্ঞান, শিল্পের সমালোচনা বলতে আপনি নিজের ছবিতেও যদি কখনো সমালোচনা করেন তাহলে দেখবেন যে নিজের ছবিটা কি করতে ডেভেলপ করতেছে। এদের এইখানে যদি এটা মানুষের পাতে এমন হয় না, পা এমন দিচ্ছে কেন, তারপরে যদি পিঁপড়াও হয়, পিঁপড়া কি এরকম লাইন এরকম খাঁচা হয়, ঝাড়ুর মতো এরকম হয়, জাস্ট পিঁপড়ার যে শেপগুলো থাকে ওইরকম হবে। এই যে সমালোচনার ব্যাপারটা, শিল্প জ্ঞানটা থাকার পরে আপনি যে শিল্পের এই সমালোচনা নিজের ছবিতেই অ্যাপ্লাই করেন, ভুলগুলো নিজের ধরে ঠিক করেন, আপনার এই জায়গাটা কি হবে, স্কিলটা আরো ডেভেলপ হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে ছবি আঁকার যে শুরু, এটা কবে থেকে শুরু জানা আছে? বাংলাদেশের ছবি আঁকার সৃষ্টির পর থেকে চারুকলার যে বিষয়টা, এটা জয়নুল আবেদিনের হাত ধরেই শুরু। তার আগে তো মানুষজন আঁকাইলে পরে ওটা ওইভাবে না মানে শিক্ষার দিক থেকে শিক্ষার্থীদের জয়নুল আবেদিনকেই ধরা হয়, কারণ উনি নিজে যখন পড়াশোনা শুরু করেন ওনার পরিবার থেকে তো সাপোর্ট করেন প্রথমে, তারপর আবার সাপোর্ট করছে কলকাতাতে পড়াশোনা করতে পারে। এটা আগে ঢাকায় এসে পাকিস্তান চারুকলা ইনস্টিটিউট তৈরি করে, পাকিস্তান সাথে চেয়ে যায়, তার আর্ট কলেজের নাম দেয়। প্রথমে আর্ট কলেজ ছিল, পরে পাকিস্তান চারুকলা ইনস্টিটিউট, তারপরে এইভাবে নাম ওটা প্রায় 8-9টা নাম চেঞ্জ, লাস্টে ছিল ঢাকা আর্ট কলেজ, লাস্ট ঢাকা আর্ট কলেজটা চেঞ্জ করে কি হয়েছে ঢাকা চারুকলা অনুষদ। কেন? ওটা হচ্ছে একটা বিষয়, ওটা তো আর যেটা হয় না, ওটা ঢাকা ইউনিভার্সিটিতে নিয়ে নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে ঢাকা আর্ট কলেজ, যেটা বর্তমানে আরেকটা আছে, যেটাতে আমি পড়াশোনা করছি, ওটা 2007 সালে প্রতিষ্ঠা হয়। এবং কি ঢাকা আর্ট কলেজের যে নামটা, এই নামটা মানে অনেক মামলা, অনেক ঝড়াঝাটি হয়েছে তাদের মধ্যে, যতটুকু ফাইটিং হয়েছে। কারণ ঢাকা আর্ট কলেজ তো এটা জয়নুল আবেদিনের, সবাই তো জানে, আমরা এমন বইও বুঝি ঢাকা আর্ট কলেজ জয়নুল আবেদিনের কিন্তু পরে জনপ্রিয়তা পাইছে, প্রথমে তো প্রথম দিকে তো কেউ হয় না, মরে যাওয়ার পরেই তো হয়। কালকে যে লোকটা মারা গেল, সেই লোকটা তো হ্যাঁ উসমান হাদি, প্রথম দিকে একটু হলো মানুষের ভালোবাসা ছিল, কারণ ও তো কথাগুলো ওর জায়গা থেকে মানুষ শুনে যে লজে কি মনে হয় যে আসলে আমরা কেন কারো অধীনে থাকবো, ওর লজে বসে আবার সেই কথা বলছে যে আমরা কেন পাকিস্তানের পতাকা পালাবো, আমরা কেন ভারতের পতাকা, আমরা নিজেদেরটা নিজে দেখবো, নিজেরা ওদের আলোচনা সঙ্গে আমাদের বললাম নিজেদের ডেভেলপ করে নিজেদের ভালো, এদের ব্যাপারগুলো এটা কিন্তু সবার কিন্তু মনটা কিন্তু জ্বলে। এবং কি দেখা যাচ্ছে কি দেখেন সবাই কিন্তু ওকে পছন্দ করতে শুধু এইগুলো কারণে, আমাদের ওইদিকে দেখাই যাবে না, আমাদের নিজেদের দেখা, নিজেদের দুর্নীতি, নিজেদের সব কিছু কি করতে হবে, এই জন্য ও সবার ভালোবাসাটা বেশি পেয়েছে। তা ও মরার পরে আরো বেশি পেয়েছে, কিন্তু ও যদি দেখে যেতে পারতো যে ওর জন্মতে এই লেভেলে পৌঁছাবে, তাহলে ধরেন ও আরো উপরে, মানে আরো চিন্তা ভাবনা আরো উপরে থাকতো। এবং কি শুধু তাই না, সরকার দিয়ে অবকাঠামোতে ও নিজেই একাই কি করতো, পুরোটা কন্ট্রোল করার চেষ্টা করতো, কিন্তু মরে যাওয়ার পরে ঘটনা হলো কালকে এক রাতে দেখা করছে। এরকম সবার ক্ষেত্রে এরকম হয়। কাজী নজরুল ইসলাম, বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, সবকিছু হয়ে গেল, কিন্তু কাজী নজরুল ইসলাম যে সময় সবচেয়ে বেশি দরকার ছিল তার আগে সে তার মাথা কাজ করে না।
এরপরে প্র্যাকটিক্যাল কাটাবো, ওটা 10-এ দেন নাকি?